প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে এবং পাল্টা জবাবে ইরানও আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এদিকে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরান যে হামলা চালিয়েছিল তাতে প্রথম দিকে যে ক্ষয়ক্ষতির খবর বেরিয়েছিল, এখন নতুন করে খবর আসছে সেই ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার চেয়েও ভয়াবহ। এক রিপোর্টে বলা হচ্ছে শুধু মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতেই অন্তত $400 মিলিয়ন ক্ষতি হয়েছে। এ অবস্থায় আমেরিকা বাহরাইন থেকে পঞ্চম নৌবহরের ঘাঁটির একটা বিরাট বড় অংশ ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এইরকম সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অন্তত 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ হয়েছে। এই ফোন আলাপের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। আসলে তিনি কি বার্তা দিয়েছেন ইরানকে? দর্শক, এই সব বিষয় নিয়েই এখন আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যায়। ইরান গতকাল একটি সিঙ্গাপুরের পতাকাবাহী তেল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছিল বলে খবর বেরিয়েছে। ইরান অবশ্য এই হামলার কথা আমি অন্তত প্রেস টিভিতে দেখলাম যে তারা বলেছে যে আমরা কোনো বেসামরিক জাহাজের উপর হামলা করছি না। তারা একথাও বলেছে ইরানের পক্ষ থেকে যে অন্যরা কেউ হামলা চালিয়ে আমাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের নাম করা হচ্ছে। ইরান যদি হামলা চালায় তাহলে পরিষ্কার করে বললেই দিত যে আমরা এই হামলা চালিয়েছি, কিন্তু তারা যখন বলছে আমরা হামলা চালাইনি বরং এই হামলা চালিয়েছে অন্যরা আর নাম দেয়া হচ্ছে আমাদের, তাহলে ধরে নিতে হবে বা ধরে নেওয়া যায় যে ইরান এই হামলা চালায়নি। এই হামলার অজুহাতে আমেরিকা ইরানের সিরিক দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি রাডার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, এরকম বেশ কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে। অন্তত 4টা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 6টি বিমান দিয়ে 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার পর ইরানও একেবারে তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সে সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভিতে এই খবর দেওয়া হয়েছে, তবে কোন কোন জায়গায় হামলা চালিয়েছে ইরান সেটা বিস্তারিত বলেনি। আর আমি টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে CNN, আল জাজিরা বিভিন্ন জায়গায় খবর দেখলাম। আল জাজিরা অবশ্যই হামলা পাল্টা হামলার কথা বলেছে, কিন্তু টাইমস অফ ইসরায়েল বা CNN বা BBC এরকম কোনো জায়গায় দেখলাম না যে ইরানও পাল্টা জবাব দিয়েছে। সব জায়গায় দেখলাম যে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু ইরান যে আমেরিকার উপর পাল্টা হামলা চালিয়েছে এই খবর খুব একটা নেই। এখানেই পশ্চিমা গণমাধ্যমের সাথে ইরানের গণমাধ্যমের পার্থক্য, আর অনেকের সাথে আমারও পার্থক্য। অনেকেই শুধু পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ফলো করে, আর আমি যেহেতু রেডিও তেহরানে কাজ করেছি, ইরানে ছিলাম, সে কারণে ইরানের গণমাধ্যমগুলো আমি যথেষ্ট ক্লোজলি মনিটরিং করি এবং আমি ফলো করি। তো ইরানের প্রেস টিভিতে বলা হচ্ছে যে IRGC মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে। তো এই জায়গায় যা বোঝা যাচ্ছে, দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলছে, মাঝে মাঝে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে এবং আমেরিকা দাবি করছে না যুদ্ধবিরতি বহাল আছে। যুদ্ধবিরতি যদি বহাল থাকে আবার মাঝখানে হামলা চালানো আবার বহাল, এটা কেমন কথা? হয় যুদ্ধ করো, না হয় বন্ধ করো। চুক্তি করে আবার ভঙ্গ করা, এটা তো ভালো কথা না। এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন আশঙ্কা কিন্তু আগের থেকেই ছিল যে ইরান আর আমেরিকার মধ্যে যে সমঝোতা হলো, এই সমঝোতা কি থাকবে, টিকবে? এই আশঙ্কা, এই কনফিউশন, এই দ্বন্দ্ব, সংশয়, এটা কিন্তু মানুষের মনে ছিল। এই সমঝোতা কি আসলে টিকবে? আসলে কি ইরান এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত চুক্তি হবে? গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে। তার আগে তো ইরান এবং আমেরিকা এবং পাকিস্তান ডিজিটালি এই সমঝোতা স্মারকে সই করেছিল। তারপরে ইরান এবং আমেরিকার কর্মকর্তারা বা প্রতিনিধি দল আলোচনায় বসে। সেই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার এবং পাকিস্তানের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
এই যে সুইজারল্যান্ডে যে আলোচনা হলো, সেই আলোচনায়ও কিন্তু কিছু চুক্তি হয়েছে। যেমন কাতারের মাধ্যমে ইরান তার বিদেশে আটকে থাকা অর্থ ফেরত পাবে, আমেরিকা ইরানকে কতদিনের ভিতরে কিভাবে অর্থ দেবে, এই সমস্ত সবকিছু দিয়ে একটা লিখিত চুক্তি হয়েছে। তারপরে কিন্তু পরমাণু আলোচনার ব্যাপারে কথা হয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে কথা হয়েছে। এখন অনেকটা এগিয়ে গেছে ইরান এবং আমেরিকা। যুদ্ধবিরতি হয়েছে, তারপরে সমঝোতা স্মারক হয়েছে, তাতে সই দেওয়া হয়েছে, তারপরে আলোচনা হয়েছে, তারপরে দুই পক্ষের মধ্যে আরো কিছু চুক্তি হয়েছে। এই পর্যায়ে এসে যদি দুই পক্ষ একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালায়, তাহলে কিন্তু সত্যি সত্যি সেই দ্বন্দ্ব সংশয় বেড়ে যায় যে ইরান এবং আমেরিকার মধ্যে মূল চুক্তিটা হবে কিনা, ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে এই সমঝোতা টিকে থাকবে কিনা, এবং সত্যি সত্যি ইরান এবং আমেরিকা এই যুদ্ধবিরতিকে স্থায়ী করবে কিনা, এই সন্দেহ এই সংশয় কিন্তু বেড়ে যায়। এই জায়গায় মধ্যস্থতাকারী যারা ছিল, বিশেষ করে কাতার এবং পাকিস্তান, তাদের পক্ষ থেকে এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। তারা দ্রুতই যদি ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় যে পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে। এদিকে যে সংকটকে কেন্দ্র করে এই হামলা, নতুন করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটলো, সিঙ্গাপুরের জাহাজে হামলা, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি জাহাজ ইরানের নির্দেশিত যে রুট, সেই রুটে না গিয়ে একেবারে ওমান উপকূল দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওই দিক থেকে তো যাওয়া নিষেধ, আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে। সেই কারণে তারা হামলা চালিয়েছে, কোনো মিডিয়ায় বলা হয়েছে, কিন্তু ইরান তো বললো যে না, তারা হামলা চালায়নি। সত্য মিথ্যা যাই হোক, এই হরমুজ প্রণালী পরিচালনার ব্যাপারে যেহেতু ইরানের হাতে কর্তৃত্ব থাকছে এবং ইরান আর ওমানের সাথে কিন্তু আলোচনা হয়েছে, সুইজারল্যান্ডের আলোচনা শেষ করে ইরানি প্রতিনিধি দল সরাসরি ওমানে গিয়েছিল, সেখানে আলোচনা হয়েছে এবং ইরান আর ওমান যৌথ বিবৃতিও প্রকাশ করেছে যে তারা যৌথভাবে এই হরমুজ প্রণালী ম্যানেজ করবে। ম্যানেজমেন্টের দায়িত্ব এই দুই দেশের হাতে থাকবে। এবং আজকে খবর পাওয়া যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলাপ করেছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে জাহাজগুলোকে অবশ্যই একটা ফি দিতে হবে। সেই ফি দিতে হবে মূলত নৌ চলাচলে সহায়তা করার জন্য এবং দূষণ কন্ট্রোল করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। পরিবেশ দূষণ তো হয়, জাহাজ চলাচল করলে বিভিন্ন রকমের বর্জ্য নির্গত হয়, মানুষের বর্জ্য থেকে শুরু করে সেখানে তো খাবার দাবার সবকিছুই চলে, তো এই সমস্ত সবই তো সাগরে যায়। এবং হরমুজ প্রণালী পার হওয়ার পরে যে পারস্য উপসাগর, সেটা কিন্তু অনেকটা আটকানো এবং তার চারপাশে বিরাট সংখ্যক জনবসতি। ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক, তারপরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, এই যে এতগুলো দেশ থেকে তেল এবং গ্যাস নেয়, বহু সংখ্যক জাহাজ পারাপার করে, তার থেকে তেল নির্গত হয়, বর্জ্য হয়, মানুষের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত সবকিছু। তার মানে ওই এলাকার পরিবেশের একটা দূষণ ঘটে। এটা তো আঞ্চলিক পরিবেশেরও ব্যাপার। এই দূষণ পরিচ্ছন্ন রাখার জন্য, দূষণ মুক্ত রাখার জন্য ওমান জানিয়েছে ইউরোপীয় দেশগুলোকে যে জাহাজ চলাচল করতে হলে একটা ফি দিতে হবে। ফিটা দিতে হবে মূলত জাহাজ চলাচলে সহায়তা করার জন্য। ইরান এবং ওমান তাদের জাহাজ চলাচলে সহায়তা করবে, এই জন্য আরেকটা ফি দিতে হবে দূষণ মুক্ত রাখার জন্য। তো এটা নিয়ে যেহেতু আমেরিকার সাথে ইরানের টানাপোড়েন আছে, আমেরিকা এখনো বলছে যে ফ্রিলি জাহাজ চলাচল করতে দিতে হবে, ইরান তো তা বলছে না। এখন এইটা নিয়ে একটা টানাটানি আছে, টানাপোড়েন আছে। আসলে এটা কোথায় গিয়ে শেষ হয় একটু দেখার ব্যাপার। আমি এবার মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনাটা হচ্ছে বাহরাইনে যে আমেরিকার ৫ম নৌবহরের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে ইরান যুদ্ধের প্রথম দিনেই ব্যাপক হামলা চালিয়েছিল। ২৮শে ফেব্রুয়ারি থেকেই শুরু করেছিল এবং ইরানের বিরাট বড় টার্গেট ছিল যে এই অঞ্চলে বড় বড় যে সমস্ত সামরিক ঘাঁটি আছে এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আছে, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, এই সমস্ত যেখানে আছে সেই ঘাঁটিগুলো আগে অকেজ করে দিতে হবে। সেই টার্গেট নিয়ে ইরানি সামরিক বাহিনী আইআরজিসি বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটিতে ব্যাপক হামলা চালায়। সেই হামলায় আমরা তখনই জেনেছিলাম যে সেখানকার রেডার সিস্টেম আরো অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু প্রকৃত খবর
তখন আসেনি, এখন আসছে। তাহলে এখানে বলা যায় যে আমেরিকা নিশ্চয়ই তখনকার ক্ষয়ক্ষতির খবর গোপন করছিল, কারণ আমেরিকার সামরিক বাহিনীর ভেতরে এবং আমেরিকার জনগণের ভেতরে হতাশা নেমে আসবে, মার্কিন জনগণ ক্ষেপে যাবে, ক্ষুব্ধ হবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মারাত্মকভাবে চাপের মুখে পড়বে। এই জন্য এই সমস্ত গোপন করা হয়েছে তথ্যগুলো। এখনকার যে খবর, সেই খবরে নতুন করে তথ্য আসছে যে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে, 12টা ভবন ধ্বংস হয়ে গেছে। আর্লি ওয়ার্নিং সিস্টেম, রেডার সিস্টেম তো ধ্বংস হয়েছেই, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। তাতে সবকিছু মিলে এই ঘাঁটির একটা কমপক্ষে $400 মিলিয়ন বা $40 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে শুধু এক ঘাঁটিতে। এখনো তো শেষ কথা না, এ তো স্যাটেলাইট চিত্র দেখে মোটামুটি একটা খবর দেওয়া হয়েছে, বাস্তবতা আরো ভিন্ন। এবং কতটা ক্ষতিগ্রস্ত হলে আপনারা ভাবুন, মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি কতটা ক্ষতিগ্রস্ত হলে সেই ঘাঁটি এখন ইসরায়েলে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। ইসরায়েলে কেন সরিয়ে নেবে? ইসরায়েলে সরিয়ে নেবে এই কারণে যে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি এত গুরুত্বপূর্ণ ঘাঁটি, সেটা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার বাইরে থাকুক। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের বাইরে? ইরান কি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়নি? তাহলে ইসরায়েলে ঘাঁটি নিয়ে কি বাঁচতে পারবে? মনে হয় না। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, কুয়েত এবং সৌদি আরব থেকে আমেরিকা সেনা কমিয়ে ফেলছে, অনেক সেনা কমিয়ে ফেলবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে দুটো বিশ্লেষণ দেব আমি, সেনা কমানোর ব্যাপারে এবং ইসরায়েলে পঞ্চম নৌবহরের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে। প্রথমত সেনা কমানোর ব্যাপারে আমি যে বিশ্লেষণটা দিতে চাই সেটা হচ্ছে যে সম্ভবত আমেরিকা আস্তে আস্তে পুরো সেনা সরিয়ে নেবে। এখন আপাতত কমানোর কথা বলছে, আর কিছুদিন পরে পুরোটাই সরিয়ে নেবে। কারণ এটা ইরানের একটা অন্যতম চাওয়া এবং দাবি ছিল যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরাতে হবে, তাদের কাজটা কি। এবং এই দাবি এখন আরব দেশগুলোও করছে আমেরিকার কাছে যে তোমরা তো নিরাপত্তা দিতে পারছো না, তোমাদের তো দরকার নেই, তাহলে আমরা আমাদের ব্যাপারটা দেখি। এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে এখন বলা হচ্ছে কমানোর কথা, কিন্তু কয়েকদিন পরে বলবে পুরোটাই সরিয়ে নেওয়া হয়েছে। আর মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি যে ইসরায়েলে সরিয়ে নেওয়া হবে, এটার একটা বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী দিয়ে ইরান একেবারেই আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে। ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না, আর আমেরিকার যুদ্ধ জাহাজ চলতে পারবে না এই হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকার যুদ্ধ জাহাজ যদি চলতে না পারে তাহলে তারা যাবে কোথায়? উপায় কি তাদের? সেক্ষেত্রে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছে ঘাঁটি ইসরায়েলে, এটা আমার অ্যাজাম্পশন। এদিকে গতকাল দফায় দফায় অন্তত 5 জন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন ফোনে। এর ভিতরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা হয়েছে। আঞ্চলিক বর্তমান পরিস্থিতি অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। ফোন আলাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদ এবং সহজে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। ইরান তো বলছে সেই ব্যবস্থা করা হবে, কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্বটা ইরান এবং ওমানের হাতে থাকবে, আর কিছু ফি দিতে হবে। তো এই ফি দেওয়ার ব্যাপারে মনে হয় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরানের সাথে কোঅর্ডিনেট না করে, কোঅপারেট না করে এইখানে ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং জাহাজ চলাচল করানো যাবে না। সেক্ষেত্রে ইরানের সাথে তারা হয়তো এখন অনেকটা আপোষ মীমাংসা আসার চেষ্টা করবে, এটাই আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। আমেরিকা যে পঞ্চম নৌবহরের ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেবে এবং কুয়েত আর সৌদি আরব থেকে সেনা কমানোর কথা বলছে, আসলে এটা কি সেনা কমানো নাকি পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে তার প্রথম ধাপ? আর ইসরায়েলে যে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে
তারই বা কারণ কি বলে আপনারা মনে করেন? গত রাতে আবারও ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘাত হয়েছে। আমেরিকা প্রথমে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় রকমের হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে ডিসাইসিভ রেসপন্স, তার মানে চূড়ান্ত জবাব দিয়েছে। অথচ গত কয়েকদিন আগে যখন ইরান এবং আমেরিকার মধ্যে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় সমঝোতা স্মারক সই হলো, তখন আমরা সবাই ধারণা করেছিলাম যে যুদ্ধ বুঝি এবার শেষ, একটা শান্তির সুবাতাস বয়ে যাবে। কিন্তু গত 2 দিনের ইরান এবং আমেরিকার মধ্যকার পাল্টাপাল্টি হামলায় সেই সম্ভাবনা এখন বড় রকমের প্রশ্নের মুখে পড়েছে। এখন আমাদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সমঝোতা কি ভেঙে যাচ্ছে? আবার কি দুই পক্ষ বড় রকমের সংঘাতে জড়িয়ে পড়বে? এবং তাই যদি হয় তাহলে আবার কি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে? অথচ তেলের বাজার কিন্তু একেবারে প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল। যদি তেলের বাজার অস্থিতিশীল হয় তাহলে একইভাবে বলা যাবে যে হরমুজ প্রণালী কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে ইরান এবং আমেরিকা কি পূর্ণ মাত্রার যুদ্ধে আবার জড়িয়ে পড়বে কিনা। এবং বলা হচ্ছিল আমেরিকা আর ইরানের মধ্যে সমঝোতা যাতে না হয় তার জন্য পেছন থেকে কাজ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এবং আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে নেতানিয়াহুরই কি শেষ পর্যন্ত বিজয় হবে কিনা, সেই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দেখা দেবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমে আমরা দেখি গত রাতে আসলে কি ঘটেছে। গত রাতে যা ঘটেছে গণমাধ্যম থেকে যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই, হরমুজ প্রণালী দিয়ে আরো একটি জাহাজ ইরানের কমান্ড না মেনে ভিন্ন রুটে যাচ্ছিল। ইরান একটা নির্দিষ্ট পথ ঠিক করে দিয়েছে যে এই পথে জাহাজ চলাচল করতে হবে, কিন্তু গত রাতেও একটি জাহাজ ইরানের নির্দেশিত পথে না গিয়ে ভিন্ন পথে যাচ্ছিল। এটা ওমান উপকূল দিয়ে যাচ্ছিল। ইরান প্রথমেই সিগন্যাল দিয়েছিল ওই জাহাজকে যে জাহাজটি যেন কোনো মতেই ইরানের নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য কোনো পথে না যায়। কিন্তু জাহাজটি ইরানের সিগন্যাল অমান্য করলে, ইরানের বার্তা অমান্য করলে তখন ইরান ওই জাহাজের উপর ড্রোন হামলা চালায়। ড্রোন হামলা চালানোর পর আমেরিকা ইরানের সিরিক দ্বীপ এবং কেশম দ্বীপ, এই দুটো জায়গার বেশ অন্তত 4টি স্থাপনায় টেলিকমিউনিকেশন সেন্টার প্লাস ড্রোন স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, এরকম বেশ কয়েকটা, মোট 4টা জায়গায় হামলা চালায়। ইরান যেহেতু স্বাধীন সার্বভৌম দেশ, যতই আমেরিকার সাথে তার সমঝোতা স্মারক সই হোক আর যতই বিদেশি অর্থ ছাড় দিক আর যাই করুক না কেন, ইরানের উপর যখন আমেরিকা হামলা চালাবে তখন তো তার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলা মেনে নিতে রাজি হয়নি ইরান এবং তাৎক্ষণিকভাবেই বলা যায় যে ইরান পাল্টা জবাব দিয়েছে। এই জবাবের অংশ হিসেবে কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। কুয়েত এবং বাহরাইনে হামলা চালানোর মানে কিন্তু এই না যে কুয়েতের জনপদে বা কুয়েতের রাষ্ট্রের উপরে, কুয়েত বাহরাইন রাষ্ট্র হিসেবে তাদের উপরে হামলা চালিয়েছে। সেই 2 দেশে যে মার্কিন সামরিক ঘাঁটি এবং 5ম নৌবহরের ঘাঁটি আছে, এই সব জায়গায় হামলা চালিয়েছে ইরান। আমরা যা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে কুয়েতের আলী আল সালেম বিমানবন্দর এবং বাহরাইনের সালমান বন্দরে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এইসব হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চূড়ান্ত জবাব দিয়েছে। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে বড় রকমের হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের আইআরজিসি একেবারে সরাসরি বলেছে যে গতকাল যে সামান্যতম হামলা চালিয়েছে আমেরিকা, এই সামান্য হামলার জবাবেও ইরান বড় হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে যদি আর একবার হামলা চালানো হয় এর চেয়ে অনেক বেশি কঠোর জবাব দেবে ইরান। একই সাথে আমরা দেখতে পাচ্ছি
ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির যিনি কমান্ডার জেনারেল আবদুল্লাহি, তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে দেশমাতৃকাকে রক্ষার জন্য প্রস্তুত। এর মানে বোঝা যাচ্ছে যে ইরান একেবারে পরিপূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা যাই করুক না কেন তার জন্য জবাব দিতে তারা রেডি রয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি। এই জায়গা থেকে প্রশ্ন আসছে, তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে যাবে? এখানে আমি বলবো যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সম্ভাবনা তো আছেই, আশঙ্কা বলি আর সম্ভাবনা বলি, যাই বলি আছে। কারণ হচ্ছে এমন দুটি দেশের মধ্যে এই যুদ্ধবিরতি হয়েছে যাদের ভেতরে যুগ যুগ ধরে মারাত্মক রকমের শত্রুতা বিরাজমান ছিল। গত 47 বছর ধরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রেখেছে, ইরানের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে, ইরানের বহু সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, এমনকি সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু বড় বড় মন্ত্রী, মিনিস্টার, আরো সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, সাধারণ জনগণকে হত্যা করেছে কয়েক হাজার। এই সমস্ত প্রেক্ষাপটে ইরান কোনো মতেই আমেরিকার সাথে খুব সহজে যে স্বাভাবিক হবে এটা ভাবার কোনো কারণ নেই। আবার আমেরিকাও ইরানকে খুব বড় শত্রু দেশ হিসেবে গণ্য করে এবং যার কারণে ইরানের উপরে 47 বছর ধরে নিষেধাজ্ঞা তো দিয়েছেই, এমনকি সামরিকভাবে আমেরিকা 2 দফায় ইরানের বিরুদ্ধে জড়িয়ে গেল এবং বড় রকমের যুদ্ধ করলো। তারা একেবারে ইরানের সরকার পরিবর্তন করে দিতে চেয়েছিল। ফলে অনেক কিছুর পরে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, তার মানে এই না যে দুই পক্ষ একেবারে শত্রুতা ভুলে গেছে এবং শত্রুতা ভুলে যাওয়া সম্ভব। এমনকি ইরানের জনগণের ভেতরেও কিন্তু এই প্রতিশোধের আগুন জাজ্বল্যমান দাউ দাউ করে চলছে। গতকাল ইরানের যে বিশেষজ্ঞ পরিষদ, সেই বিশেষজ্ঞ পরিষদের 88 জন সদস্যের ভেতরে 66 জন সদস্য একটা বিশেষ বিবৃতিতে সই করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি যে রেড লাইন দিয়েছেন, সেই রেড লাইন যাতে ক্রস না করে সরকার, সেই রেড লাইন মেনে আমেরিকার সাথে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, উঠা বসা করতে হবে, আচরণ করতে হবে। কোন রকমের আপোষকামী বা দুর্বল মনোভাব দেখানো যাবে না আমেরিকার সাথে। এমনকি ওই বিবৃতিতে, বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা বা ইরানের জনগণকে যারা হত্যা করেছে তাদের হত্যা করা ফরজ, তাদের বিরুদ্ধে প্রতিশোধ দেওয়া ফরজ। এটা অনেক কড়া বিবৃতি। এটা আমার কথা বলছি না, এটা ইরানের বিশেষজ্ঞ পরিষদের 66 জন সদস্য কোন থেকে এই বিবৃতি প্রকাশ করেছে। তার মানে আমেরিকার সাথে ইরান সরকারকে কোনো মতেই নরম হতে দেবে না ইরানের যে নিয়ন্ত্রক সংস্থা বা পরিষদগুলো আছে তারা। অতএব ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি যদি ভেঙে যায় এই রকম হামলা পাল্টা হামলার ঘটনার প্রেক্ষাপটে, তাহলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও ইরান বলছে যে হরমুজ পল্লী তাদের নিয়ন্ত্রণ করার কথা, এটা এই সমঝোতার ভেতরেই আছে। এই সমঝোতার অনুসারে যখন আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি, তখন আমেরিকা আমাদের উপর যদি হামলা চালায় তাহলে এই সমঝোতা লঙ্ঘন হয়। তো যখন সমঝোতা লঙ্ঘন হবে তখন ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা IRGCর মনোভাব হচ্ছে যে সমঝোতা লঙ্ঘন হলে সাথে সাথে জবাব দিতে হবে, সমঝোতা লঙ্ঘন হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে এই ভয়ে চুপ থাকার কোনো সুযোগ নেই ইরানের। ইরানের বিশেষজ্ঞ পরিষদের বা জনগণের বিরাট অংশের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য রেখেই কিন্তু IRGC কাজ করছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যখনই আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে তখনই কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছে, মোটেই দেরি করেনি। সেক্ষেত্রে ইরানের শত্রুরা যখন ইরানের উপর হামলা চালাবে তখন ইরান পাল্টা জবাব দিচ্ছে বা দেবে বা দিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নেই, এটা অব্যাহত থাকবে। ফলে ইরানের শক্ত অবস্থানেই থাকবে। এর ভেতরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বাগদাদ সফরে গেছেন ইরাকে। প্রশ্ন হচ্ছে কেন তিনি হঠাৎ করে বাগদাদ সফরে গেলেন? আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি গত রাতে বাগদাদে বেশ অস্বাভাবিক কিছু তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাগদাদের গ্রিন জোন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ট্যাঙ্ক
এইরকম অনেক কিছু মোতায়েন করা হয়েছিল, সেই রকম খবর এবং ফুটেজও দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে ট্যাঙ্ক মোতায়েন করে গ্রিন জোনে মার্কিন স্থাপনা, দূতাবাস এইগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এমনও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ইরাকে সামরিক অভ্যুত্থান হতে পারে। আবার এমন কথা শোনা যাচ্ছে যে ইরানের সাথে আমেরিকার গত 2 দিন বিশেষ করে যে সমস্ত সংঘর্ষ হয়েছে, এতে আশঙ্কা করা হচ্ছে 2 দেশের মধ্যকার সমঝোতা ভেঙে যেতে পারে এবং আবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। তো যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরাকের যে প্রতিরোধ যোদ্ধা যারা আছে তারা কিন্তু মার্কিন ঘাঁটিগুলোকে, বিশেষ করে মার্কিন দূতাবাস বা মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে, যাতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতে না পারে। সেই জন্য ইরাকের গ্রিন জোন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সেনাবাহিনীর অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী যদি এইভাবে এই তৎপরতা চালায়, তাতেই কি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা থেমে যাবে? আর এখানে আব্বাস আরাকচির ভূমিকা কি? আব্বাস আরাকচি যে কারণে ইরাক সফরে গেছেন তার প্রধান কারণ হলো, অন্তত প্রকাশ্যে এই কথা বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতার যে জানাজা এবং দাফন অনুষ্ঠান হবে, তার একটা অংশ হবে, অর্থাৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইরাকের নাজাফে এবং কারবালায়। তো তার লাশ সেখানে নেওয়া হবে, কফিন নেওয়া হবে সেখানে। সেক্ষেত্রে ইরাক সরকার যদিও তার সমস্ত সবকিছু আয়োজন করবে, কিন্তু ইরাকের সাথে ইরানের একটা সমন্বয় করার ব্যাপার আছে। সেই সমন্বয়ের কাজ আলাপ আলোচনা করতে আব্বাস আরাকচি ইরাক সফরে গেছেন, এটা বলা হচ্ছে। কিন্তু পেছনের খবর হচ্ছে আব্বাস আরাকচি এই সফরে সর্বোচ্চ নেতার জানাজার বিষয়ে তো আলোচনা করবেনই, এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বা গুরুত্ব পাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সাথে যাতে একটা সমন্বয় করে ইরাক সরকার, যাতে অস্বাভাবিক কোনো পরিস্থিতি তৈরি না হয়, সমস্ত সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যায়। অর্থাৎ ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক বাহিনী বা ইরাক সরকার বা কেউ যাতে কোনো অযাচিত পদক্ষেপ না নেয়, সেই কথাটাই মূলত আব্বাস আরাকচি বলতে বাগদাদ সফরে গেছেন। ইরান আমেরিকা যে সংঘর্ষ হচ্ছে গত 2 দিন ধরে, রাতের বেলায় বিশেষ করে, এই ব্যাপারে মার্কিন কংগ্রেস কিন্তু প্রশ্ন তুলেছে, আপত্তি তুলেছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন যে 1973 সালের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে মার্কিন প্রেসিডেন্ট একতরফাভাবে কোনো যুদ্ধ শুরু করতে পারেন না। ইরানের উপর নতুন করে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই অ্যাক্ট লঙ্ঘন করেছেন। এই জন্য মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই যে হামলা ইরানের উপরে, তা নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। ডেমোক্র্যাটরা এমনটা না যে তারা ইরানের পক্ষে চলে গেছে, বাট তারা হামলার বৈধতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে, তা কিন্তু সবই হরমুজ প্রণালী কেন্দ্রিক। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে 2 পক্ষের ভেতরে সংঘর্ষ চলছে। তাহলে প্রশ্ন আসছে যে হরমুজ প্রণালীতে কি বড় রকমের সংঘর্ষ শুরু হবে? কারণ হরমুজ প্রণালী কন্ট্রোল করার চেষ্টা করছে ইরান এবং সেইভাবে সমঝোতায় রয়েছে। কিন্তু যখনই কন্ট্রোল করতে যাচ্ছে, তখন কিছু কিছু দেশের জাহাজ ইরানের পুরো কন্ট্রোল মানছে না। যখনই না মানছে, তখন কিন্তু ইরান তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। যখন ইরান শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তখন আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে। যখন আমেরিকা হামলা চালাচ্ছে, তখন ইরান আবার জবাব দিচ্ছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে হরমুজ প্রণালী আবার তেতে উঠবে, আবার সেখানে সংঘর্ষ দেখা দেবে, আবার সেখানে বড় রকমের অনিশ্চয়তা তৈরি হবে। এই প্রেক্ষাপটে আবার আমরা এই আশঙ্কাও করছি, তাহলে কি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং তেলের বাজার কি আবার অস্থির হবে, অস্থিতিশীল হবে এবং আবার কি ঊর্ধ্বমুখী হবে? আমরা এরই মধ্যে জেনেছি ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে, তারপরে তেলের ব্যারেল গড়পড়তা $72 নেমে এসেছে ব্রেন্ট ক্রুড, আর ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা $70 বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল। তার মানে তেলের বাজার এই মুহূর্তে একদমই স্বাভাবিক। এই স্বাভাবিক অবস্থা আবার অস্বাভাবিক হয়ে যাবে তো যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি এমন আশঙ্কাও আছে কিনা? এই অবস্থা থেকে আমাদের সামনে এই প্রশ্নই আসে, তাহলে সামনে কি হতে পারে? আমি আলোচনার প্রথম দিকে একটু বলেছি, আমি এখানে আবারও বলি যে যা পরিস্থিতি তৈরি হয়েছে,
এবং আমেরিকা আর ইরানের ভেতরে যে মনোভাব, তাতে কেউ কাউকেই ছাড় দেবে না বড় রকমের। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে। যদি সংঘাত শুরু হয় তাহলে হরমুজ প্রণালী অবধারিতভাবে বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব বাজার, তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। সেই জায়গা থেকে প্রশ্ন আসবে, তাহলে এই যুদ্ধে বা এই যে চলমান সংকট, সেই সংকটে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিতে গেল কিনা? কারণ তিনি চেয়েছেন ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি না হোক, যুদ্ধের মধ্য